পূর্ণিমার রাত, চাঁদের আলোয় যেন পুরো গ্রামটা স্নান করছে। নির্জন রাতে মাসুদ গ্রামের পথ ধরে বাড়ি ফিরছিল। মাসুদের বাড়ি রায়পুর গ্রামে। শহর থেকে বাড়িতে ফিরতে একটু রাত হয়ে যায় তার। মাসুদ কখনো ভূত বা ভূতের গল্পে বিশ্বাস করত না। তাকে তার মা বারবার নিষেধ করেছিল শহর থেকে বেশি রাতে বাড়ি না ফিরতে। হ্যাঁ রে বাবা, শহর থেকে বাড়ি ফিরতে যদি বেশি রাত হইয়া যায় তাহলে তোর আর বাড়ি টাউনের কাম নাই, তুই তোর মামার বাসায় দেখতে যাস। কেন মা, বেশি রাত করে বাড়িতে ফিরলে কি হবে? কেন, তুই কি জানোস না এখন গ্রামের পরিস্থিতি অত একটা ভালো না। শুনছি রাতের বেলায় ভয়ঙ্কর কিছু ঘোরাফেরা করে, তুই একটু সাবধানে থাকিস বাবা। তুই কইলাম এত রাতের বেলা একা একা বাড়ি ফিরবি না। ও মা, তুমিও না? আমি কি এখনো ছোট আছি? এসব নিয়ে ভেবো না তো, আমি ঠিক সময় বাড়ি ফিরবো। কিন্তু মাসুদ তার মায়ের কথা না শুনে রাত করে বাড়ি ফিরছিল। মানুষ কেন যে এত ভয় পায়? রাতের এমন সুন্দর জ্যোৎস্নার আলো মনটা যেন ভরে যাচ্ছে। কিছুক্ষণ পর সেই আলো যেন শীতল এবং অস্বাভাবিক হয়ে উঠল। মাসুদ যদিও কখনো ভূতে বিশ্বাস করত না, কিন্তু সেদিন রাতে অদ্ভুত নীরবতায় সে কিছুটা অস্বস্তি অনুভব করছিল। একে তো চারপাশের কোনো মানুষজন নেই, কেবল দূর থেকে শিয়ালের ডাক শোনা যাচ্ছিল। মাসুদ যখন গ্রামের নির্জন পথে হাঁটছিল তখন হঠাৎই তার পেছন থেকে এক মেয়ের গলার আওয়াজ শুনতে পেল। কে কে যায়? মাসুদ নাকি? মাসুদ, এই রাতের বেলায় তুমি একা একা কোথায় যাও? মাসুদ থমকে গেল। সে সাহস করে পিছন ফিরে তাকালো। সে পিছু ফিরে দেখল এক লম্বা কালো চুলের মেয়ে সাদা শাড়ি পরে তার দিকে তাকিয়ে আছে। মেয়েটির চেহারা এতটাই সুন্দর ছিল যে মাসুদ কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে গেল। ওরে বাবা, কি সুন্দর মেয়ে! ইস, এমন একটা মেয়েকে যদি বিয়ে করতে পারি। কিন্তু অদ্ভুত বিষয় ছিল, মেয়েটির পা উল্টো দিকে ঘোরানো। তা দেখে মাসুদের শরীর কেঁপে উঠল এবং সে বুঝতে পারল এ মেয়ে কোনো মানুষ নয়। এর পা উল্টো দিকে কেন? হ্যাঁ, শুনেছিলাম তো ভূত পেতনিদের পা উল্টো দিকে হয়। তাহলে কি সত্যি সত্যি? ওরে বাবা রে, হ্যাঁ, কোথায় এসে পড়লাম রে? মাসুদ দৌড়াতে শুরু করল, কিন্তু পেতনিও তার পিছু নিল, যেন তাকে ছাড়বে না। পেতনির নরম গলার স্বর বাতাসে ভেসে এলো। মাসুদ, তুমি কি আমার সাথে থাকবে না? আমি তো একা।
মাসুদ ভয়ে আরো দ্রুত দৌড়াতে লাগলো, কিন্তু তার পা যেন ভারী হয়ে যাচ্ছিল। ঠিক তখনই পেতনি তার সামনে এসে হাজির হলো। তার মুখ থেকে হঠাৎ করে একটা ভয়ানক আওয়াজ বের হলো, যেন কোনো জন্তু চিৎকার করছে। তার চোখ দুটি ভয়ানক লাল হয়ে উঠল, আর তার মুখ বিকৃত হয়ে গেল। মাসুদ এক পা নড়ানোর আগেই পেতনি তার হিমশীতল হাত মাসুদের গলায় রাখল। মাসুদ চিৎকার করে উঠল। গ্রামের অনেক লোকের সেই আর্তনাদের চিৎকার শুনে ঘুম ভেঙে যায়, কিন্তু কেউই বাহির হওয়ার সাহস পায়নি। তারা জানতো কেউ একবার পেতনির কবলে পড়লে তার আর বাঁচার উপায় নেই। পরের দিন সকালে গ্রামের লোকেরা রাস্তার পাশে মাসুদের নিথর দেহটি খুঁজে পেল। তার মুখে ভয় এবং আতঙ্কের ছাপ ছিল, যেন সে শেষ মুহূর্তে ভয়ঙ্কর কিছু দেখেছিল। তার ঠিক একদিন পর। ও শিয়ার, খবরদার! ও শিয়ার, খবরদার! ও শিয়ার, ও শিয়ার, খবরদার! ও শিয়ার! দূর, আর ভাল লাগে না। বউয়ের কথা শুনলেই হইতো, ঘর থেকে বাহির না হইলেই ভালো হইতো। গ্রামের এই ভয়ঙ্কর অবস্থায় কে বাহির হইব? চোর ডাকাত তো ভুলেও এই গ্রামমুখী হইব না, তাদেরও তো জীবনের মায়া আছে নাকি? ও শিয়ার, খবরদার! শুধু মনে হয় আমার জীবনেরই মায়া নাই। ধুর, নিকুচি করি এই চাকরির। এ কথা ভেবে হারু চৌকিদার বাড়ির দিকে ফিরে যায়। শুনশান গ্রাম, চারদিকে নীরবতা বিরাজ করছে। গতকালের মাসুদের সাথে ঘটে যাওয়া ঘটনাটি সবার মনে ভয় আরো জোরালো করে তুলল। এখন সন্ধ্যা হতেই যে যার ঘরে বসে থাকে, বিশেষ প্রয়োজন না হলে ঘর থেকে বের হয় না। হারু চৌকিদার বাড়ির থেকেই রওনা দিল। কে রে? কে? হারু নাকি? হঠাৎ হারু নারীর কণ্ঠস্বর শুনে ঘাবড়ে যায়। হারু? ও হারু, কি হলো? ভয় পেলে নাকি? পিছু ফিরে দেখো, আমি কৃষ্ণকলি। হারু বুঝতে পারে যে এই সেই পেতনি। সে যদি পিছু ফিরে দেখে তাহলে সে তার মায়ায় পড়ে যাবে। এ কথা ভেবে হারু পিছু না ফিরে সামনের দিকে দৌড়াতে শুরু করলো, কিন্তু পিছু থেকে শোনা যাচ্ছিল সে অট্টহাসি। হারু? ও হারু, আমি কৃষ্ণকলি।
ওরে বাবা রে, বাবা রে, ওরে বাবা রে, ওরে বাবা রে, বাবা রে, মেরে ফেললো রে, মেরে ফেললো রে, বাঁচাও, বাঁচাও রে। সে কোনো রকম সেখান থেকে দৌড়ে পালিয়ে আসে শিবু দত্তের বাড়িতে। ও শিবু, বাঁচাও, আমায় বাঁচাও গো। ও শিবু, আরে কই গেলা? আরে আরে কে রে? ও হারু, কি হলোটা কি? ও শিবু, আমায় বাঁচাও গো। আহা হা, বলি এমন লম্প জম্প না করে বলবে তো কি হইছে নাকি? হ্যাঁ হ্যাঁ, বলছি বলছি, ওই ওই পেতনিটা। কোন পেতনিটা? কি বলছো? একটু খোলাসা করে বলো তো শুনি। আরে ও গ্রামের ওই পেতনিটা, কি যেন নাম বললো? আরে হ্যাঁ হ্যাঁ, কৃষ্ণকলি। সে আমার পিছু নিয়েছিল গো। এরপর হারু সবকিছু খুলে বলল শিবু দত্তকে। ও শিয়া, খবরদার। কে রে? কে? হারু নাকি? হারু, ও হারু, কি হলো? ভয় পেলে নাকি? পিছু ফিরে দেখো, আমি কৃষ্ণকলি। হারু, ও হারু, আমি কৃষ্ণকলি। ওরে বাবা রে, বাবা রে, ওরে বাবা রে, ওরে বাবা রে। হ্যাঁ হ্যাঁ, বড় বাসা বেঁচে গেছি গো ওর হাত থেকে। বটে, বড় বার বাড়ছে পেতনিটা। আচ্ছা, তুমি যাও বাড়িতে। আর তোমাকে এখন থেকে কিছুদিনের গ্রাম পাহারা দিতে হবে না। আর কাইলি ওর ব্যবস্থা করতে হইব। আচ্ছা ঠিক আছে, তুমি কিন্তু ব্যাপারটা দেখো। আচ্ছা, তুমি এখন বাড়িতে যাও। পরের দিন সকালে শিবু দত্তকে দেখা গেল গ্রামে এক তান্ত্রিক নিয়ে হাজির হতে। সে তান্ত্রিক গ্রামে এসে পুরো গ্রামটা ঘুরে দেখল। এরপর সন্ধ্যায় তিনি যজ্ঞে বসলেন। এই পেতনিটা রায়পুর গ্রামেরই মেয়ে। তার নাম কৃষ্ণকলি। বাবা মার একমাত্র মেয়ে ছিল। তার মৃত্যু হয়েছিল এক ভয়ঙ্কর দুর্ঘটনায়। সেই থেকে গ্রামের লোকেরা বলে তাকে নাকি রাত হলে দেখা যেত। আর সে নাকি গ্রামে ঢোকার পথে যে বড় বটগাছটা আছে সে বটগাছটা দখল করে নেয়। রাত হলে সে পেতনি হয়ে ওঠে, গ্রামের নির্জন পথ ধরে হাঁটে।
পূর্ণিমার রাতেই তাকে বেশি দেখা যায়। তখন সে তার শিকার খোঁজে, বিশেষ করে রাতে যারা একা চলাফেরা করে। গ্রামের এমন অবস্থা দেখে তখনকার সময় গ্রামবাসী এক ওঝা ডেকে কৃষ্ণকলির সেই আস্তানা বটগাছটাকে মন্ত্র পড়ে লাল সুতো দিয়ে জড়িয়ে দেন। তাতে সে সেই গাছেই বন্দী হয়ে যায়। গ্রামবাসীরাও রক্ষা পায় তার উপদ্রব থেকে। সে না হয় বুঝলাম, এখন আবার সে উপদ্রব করতেছে কেমনে? সে মুক্তি পাইল কিভাবে সেই গাছ থেকে? সবকিছুই ঠিকঠাক ছিল, কিন্তু একদিন গ্রামে নতুন একজনের আগমন ঘটে। এই গ্রামে তার পিসির বাড়ি ছিল। সে তার পিসির জন্য ব্যাগ ভর্তি করে কিছু সদাই শহর থেকে নিয়ে বাড়ি ফিরছিল বটগাছটার পথ ধরে। বটগাছটার কাছে আসতেই তার ব্যাগটি ছিঁড়ে মাটিতে পড়ে যায়। আরে যা, একটা তো গেল ফেটে। এখন কি করি? আরে ওই তো গাছের মধ্যে শুধু বাধা দেখা যাচ্ছে না। যাই, ওটাকে খুলে নি, ব্যাগটাকে কোনো রকম বেঁধে বাড়ি পর্যন্ত পৌঁছাতে পারলেই হয়। এ কথা বলে সে সেই গাছ থেকে লাল সুতোটা খুলে ফেলে আর ব্যাগটি বেঁধে সেখান থেকেই চলে যায়। সে জানতো না নিজের অজান্তেই সে কত বড় একটা ভুল করেছে, আর সেই ভুলের জন্যই কৃষ্ণকলির প্রেত আত্মা আবার মুক্তি পেয়ে যায়। আর রাগে ক্রোধেই একের পর এক গ্রামের মানুষ শিকার করতে থাকে। এখন এর হাত থেকে কি বাঁচার কোনো উপায় নেই? আমি দেখছি কি করা যায়। এ কথা বলে তান্ত্রিক চলে যায় সেই বটগাছটার কাছে। সেখানে যেয়ে তিনি মন্ত্র পড়তে থাকেন। গ্রামবাসীও সেখানে এসে হাজির হয়। ततश्च बन्धि सुन्दरी चण्डकत्तायिनी प्रोक्ता महाभूतेश्वरी मनु। তখন সেখান থেকে কৃষ্ণকলির ভয়াল হাসির শব্দ শোনা যায়, আর সে বলে ওঠে, আমাকে আর বন্দি করতে পারবি না। আমি মুক্ত, মুক্ত আমি। তখন সেখানে প্রচন্ড বাতাস বইতে শুরু করলো, আর সে বাতাসে যজ্ঞের আগুন নিভে যায়। তখন তান্ত্রিক বলে, বুঝেছি, ভালো কথায় কাজ হবে না। ঠিক আছে, তাহলে এই নিয়ে তোর ওষুধ। তান্ত্রিক মন্ত্র পড়তে থাকে। তখন চারদিক থেকে চিৎকার ভেসে আসে। আর তার সামনে এসে হাজির হয় কৃষ্ণকলি। রাগে গড়গড় করতে থাকে সে। এখনো বলছি, ভালোই ভালোই চলে যায় এখান থেকে, তা না হলে
তা না হলে কি করবি তুই? তুই কিছুই করতে পারবি না। আচ্ছা ঠিক আছে, তাহলে এই নে। তান্ত্রিক মন্ত্র পড়ে ছুঁড়ে মারে তার দিকে। আর তাতে সে চিৎকার করে ওঠে। তার শরীরে আগুন ধরে যায়। সে আগুনে নিমিষে ভস্ম হয়ে যায়, সে পড়ে থাকে তার ছাই। তা দেখে গ্রামবাসীর মনে স্বস্তি ফিরে আসে। তখন শিবু দত্ত বলে ওঠে, আমরা গ্রামবাসীরা সবাই আপনার কাছে ঋণী হয়ে গেলাম। আপনি না থাকলে আজকে। সাবধান সাবধান, সবাই সবাই দূরে থাকেন, কেউ এদিকে আসবেন না। তখন আবারও অট্ট হাসির আওয়াজ শোনা যায়। ভস্ম হয়ে যাওয়া ছাই বাতাসে উঠতে থাকে আর স্বচ্ছ আকাশ হয়ে ওঠে। আমি চলে যাচ্ছি, চলে যাচ্ছি আমি, কিন্তু আমি আবার আসবো, আবার আসবো আমি। এই কথা বলে সেখান থেকে চলে যায় সে। আর তান্ত্রিক বলে, এখন আপনারা তার হাত থেকে মুক্ত। সে সহজে আর এ মুখ হবে না। আপনারা এখন নিশ্চিন্ত। এরপর কেটে যায় অনেকগুলো বছর। রায়পুর গ্রামের মানুষের মন থেকেও মুছে যেতে লাগলো সেই ভয়ঙ্কর কৃষ্ণকলির কথা। কে রে? কে? কে যায়?